নমস্কার। আমি এখন অন্নপূর্ণা যোজনার ১৩ পাতার ফর্মটি কিভাবে সহজেই ফিল আপ করা যায় এবং কোন কোন ডকুমেন্ট তার জন্য হাতের সামনে রাখতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং এই ফর্মটি একটি পারিবারিক তথ্য পূরণের ফর্ম। এই ফর্মটিতে ৮টি সুনির্দিষ্ট বিষয় জানতে চাওয়া হয়েছে। আমি কাল্পনিকভাবে এক্ষেত্রে ধরে নিচ্ছি যে এই পরিবারটি পিতা বাবা রয়েছে, তার স্ত্রী রয়েছে, তার ছেলে রয়েছে, ছেলের বৌমা রয়েছে এবং তার নাতি রয়েছে। এইভাবে চিন্তা করে আমি ফর্মটি কিভাবে ফিল আপ করা যায় সে সম্পর্কে আপনাদেরকে অতি সহজ ভাষায় জানাচ্ছি। এই ফর্মটি সহজে ফিল আপ করতে গেলে হাতের কাছে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো পরিবারের সকল সদস্যের ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যদি থাকে, ভোটার্স আইডি কার্ড যদি থাকে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, হাতের কাছে পাসবুক রাখলেই হবে, সেখান থেকে পাওয়া যাবে। পরিবারের সম্পত্তির পরিমাণ সেটা কিন্তু আগে থেকেই শতকে হিসাব করে রাখতে হবে, এখানে কাঠা বসালে হবে না। আরেকটি বিষয় হচ্ছে যে কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড এগুলো যদি থাকে পরিবারের কোনো সদস্যের, তার আইডি নম্বর, মোটামুটি এইগুলো হাতের কাছে রাখলে অন্য অন্য তথ্য কিন্তু হিসেব কষে তখনই বসিয়ে দেওয়া যাবে। অন্নপূর্ণা যোজনার ১৩ পাতার ফর্মটির প্রথম পাতা কীভাবে ফিল আপ করবেন আমি একে একে আসছি। প্রথম পাতায় পারিবারিক পরিচয় চাওয়া হয়েছে, তো পরিবারের প্রধানের নাম সেটা বসাতে হবে, হেড অফ ফ্যামিলি, এটা হচ্ছে সেকেন্ড কলামে রয়েছে। আধার কার্ডে যেভাবে নামটি রয়েছে সেইভাবে পরিবারের প্রধানের নামটি বসাতে হবে। এরপরে আসছে জন্ম তারিখ, দ্বিতীয় কলামে আপনি বসাবেন, সেটা দিন, তারপর মাস, তারপর বছর, এইভাবে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ, তার সেক্স, এক্ষেত্রে পুরুষ না মহিলা অন্য অন্য বলা আছে, সেটা বসিয়ে দেবেন। যিনি প্রধান তার পরিবারের প্রধানের আধার নম্বর বসিয়ে দিন। নেক্সট হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, আইডি দেওয়া থাকে, সেই আইডিটি আপনি দ্বিতীয় কলামে বসিয়ে দিন। তারপর রয়েছে পরিবারের সদস্য সংখ্যা, আমি একটি কাল্পনিক উদাহরণ দিয়ে প্রথমে বলেছি যে পরিবারের সংখ্যা আমি ধরে নিচ্ছি ৫, তাহলে ৫ সংখ্যাটি বসিয়ে দিন, এটা কাল্পনিক। ঠিকানা, এক্ষেত্রে স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস বসাতে হবে। এরপর হচ্ছে যোগাযোগ নম্বর, কমিউনিকেশন, এই কমিউনিকেশনটি কিন্তু পরিবারের প্রধানের যে আধার নম্বর সংযুক্ত যে মোবাইল নম্বর আছে সেইটা থেকে কিন্তু বসাতে হবে। নেক্সট ৯ নম্বরে বলছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, সেক্স, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, এইভাবে প্রত্যেকটি সদস্যের এই ক্ষেত্রে নাম বসাতে হবে। এই ক্ষেত্রে ৪ জন রয়েছে পরিবারের প্রধান ছাড়া, তাদের সদস্য সংখ্যা, তাদের নামগুলো বসাতে হবে। ২ নম্বর পাতায় সিরিয়ালি ১০ নম্বরে বলা হয়েছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে ডিবিটি, এক্ষেত্রে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য, এবং এটি অবশ্যই আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকা চাই। এক্ষেত্রে নাবালক হলে তার বসানোর দরকার নেই, এবং যদি অ্যাকাউন্ট নম্বর থাকে তবেই তো বসাতে হবে। এই ক্ষেত্রে প্রথমে বলা হয়েছে HOF মানে হেড অফ ফ্যামিলি, তার ব্যাংক, কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে, IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। তারপর বাকি সদস্যের কোন ব্যাংকে তার ডিবিটিটা করা রয়েছে সেটা, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড বসাতে হবে। এটা হচ্ছে ২ নম্বর পেজে। ৩ নম্বর পাতাতে যে তথ্যগুলো ফিল আপ করতে হবে সেটা হচ্ছে ভোটার্স আইডি কার্ডের নম্বর, যারা প্রাপ্তবয়স্ক ভোট দিচ্ছেন তাদের ওই পরিবারের মধ্যে, এবং কোন বিধানসভার ক্ষেত্রের মধ্যে মানে তারা ভোট দিচ্ছেন সেটা, এবং অংশ নম্বর। এরপর রয়েছে যে তারা আনরিজার্ভ এই সম্প্রদায় পড়ছে, অসংরক্ষিত না অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল না তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী। এই ক্ষেত্রে কিন্তু বলা আছে যে সার্টিফিকেট দিতে হবে, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, শংসাপত্র, এছাড়া ক্রিমি লোয়ার শংসাপত্র ইত্যাদি।
এরপরের আইটেমটি রয়েছে রেশন কার্ড সংক্রান্ত, খাদ্য ভর্তুকি সংক্রান্ত। এক্ষেত্রে যদি পরিবারের সদস্যদের দেখা যায় যে তাদের ডিজিটাল রেশন কার্ড আছে, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ বলতে হবে। আর না, এখন সবার রেশন কার্ড তো রয়েছেই, অতএব হাতে টিক দিতে হবে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে ওই ডিজিটাল কার্ডের মধ্যেই কার্ডের ধরন বলা আছে, ভর্তুকি না ভর্তুকিহীন, AAY, PHH, এটা ওখান থেকে পেয়ে যাবেন ওই কার্ড থেকে। এরপর হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, হ্যাঁ বা না, তুলছেই ধরে নেওয়া যাক। নেক্সট কালামে বলা আছে যে সম্পদ। এক্ষেত্রে বাড়ির ধরন যদি আপনার বাড়িতে যদি 3টি বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ বলতে হবে, আর এক্ষেত্রে যদি না থাকে তাহলে না বলতে হবে, টিক দিতে হবে। আর পারিবারিক জমির মালিকানা এক্ষেত্রে আছে কি না, হ্যাঁ বলতে হবে বা না বলতে হবে। এটা হচ্ছে 3 নম্বর পাতার ফর্ম ফিল আপ। এবার বলি 4 নম্বর পাতায় কী কী তথ্য দিতে হবে, কিভাবে লিখতে হবে। সিরিয়ালি 3 নম্বরে বলা আছে যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে দিতে হবে। এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল নয়, মোট জমি যোগ করে শতকে হিসাব করতে হবে। অনেক সময় দলিলে কিন্তু কাঠায় দেওয়া থাকে হিসেব, এক্ষেত্রে শতকে চেঞ্জ করে নিতে হবে। এটা আমি প্রথমেই বলেছিলাম। এই ক্ষেত্রে সর্বশেষ যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী কিন্তু দিতে হবে, ল্যান্ড রেকর্ড অনুযায়ী দিতে হবে। এবং পরের যে পয়েন্ট 4 নম্বরে রয়েছে যানবাহন। এই ক্ষেত্রে ট্রান্সপোর্টের ব্যাপারে বলা আছে যে আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক, মানে কোনো মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কি না। এই ক্ষেত্রে কিন্তু 4 চাকার ব্যাপারটা বলা আছে। যদি হ্যাঁ থাকে হ্যাঁ, আর যদি না থাকে না। হ্যাঁ থাকলে কিন্তু যে ডেটাগুলো দিতে হবে, গাড়ির নাম্বার দিতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, আর যদি কোন রকমের গাড়ি সেটা মডেল দিতে হবে। এছাড়া গাড়ি না জিপ না ট্র্যাক্টর সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। 5 নম্বর পয়েন্টে আছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। স্বাস্থ্য বিমা আছে কিনা এটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি না হয় প্রথম না দিয়ে দেওয়া হলো, টিক দিয়ে দেওয়া হলো। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু সরকারি বা বেসরকারি কোথায় আছে সেটা দিতে হবে, বিমার অঙ্ক দিতে হবে, প্রিমিয়ামের বিবরণ সহ লিখতে হবে। এবং এই ক্ষেত্রে হেড অফ ফ্যামিলি তার একটা পার্ট করা হয়েছে এবং অন্য অন্য সদস্যদের একটি পার্ট করা হচ্ছে। আমি তো আগে বলেছি যে আমি 4 জনের, এই 5 জনের একটি কাল্পনিক পরিবার তৈরি করেছি, তাহলে 1 2 3 4 করে এটা দিতে হবে। এই ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক হলেও কিন্তু তাদের ডেটাগুলো দিতে হবে। নেক্সট আসছি পরের যে আইটেম, সেটা হচ্ছে আয় বা পেশা। এই ক্ষেত্রে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, এটা বলতে হবে হ্যাঁ বা না। যদি তিনি প্রদান না করে থাকেন তাহলে না বলতে হবে। এই ক্ষেত্রে একটা বক্তব্য রয়েছে যে অনেকের হয়তো ফাইল খোলা আছে, ইনকাম ট্যাক্স ফাইল আছে, এবং তিনি ট্যাক্স পে করেন না, মানে যে লিমিট আছে ট্যাক্সেবল ইনকাম, সেক্ষেত্রে তার ট্যাক্স পে করতে হবে না, তার কিন্তু না লিখতে হবে। আর যদি কেউ হ্যাঁ লিখেন তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে যে তার প্যান নম্বর উল্লেখ করতে হবে। এবং এক্ষেত্রে আলাদা করে হেড অফ ফ্যামিলির নাম, প্যান নম্বর, সদস্য 1 2 3 4 করে নাম, প্যান নম্বর, এগুলো লিখতে হবে। 5 নম্বর পেজে চাওয়া হয়েছে যে কর্মসংস্থানের ধরন কী রয়েছে। এক্ষেত্রে পরিবারের যে প্রধান যিনি আছেন, হেড অফ ফ্যামিলি, তার এবং অন্যান্য সকল সদস্যের কী কী জানাতে হবে। এক্ষেত্রে টিক দিতে হবে যে সরকারি ক্ষেত্র না বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, না সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী না মালিক, আংশিক সময়ে কর্মরত মানে পার্ট টাইম কিনা, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগরি এবং শিল্প, কৃষক ইত্যাদি, না পরিযায়ী শ্রমিক, না বেকার, অন্য যেটা প্রযোজ্য সেটা কিন্তু দিতে হবে। এবং এক্ষেত্রে সকলেরই দিতে হবে, সকলেই, যে আমি কাল্পনিকভাবে 5 জনের নাম বলেছি, এই 5 জনেরই কিন্তু লিখতে হবে। 6 নম্বর পাতায় যে তথ্য চাওয়া হয়েছে তা হচ্ছে যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এক্ষেত্রে দুটো ভার্টিক্যালি পার্ট করা হয়েছে। শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা, মনে করুন যে 5 জনের কাল্পনিক পরিবার, তার মধ্যে শিক্ষিত সংখ্যা 4, 2 জন অশিক্ষিত বলবো, মানে এক্ষেত্রে পড়াশুনো করেনি, কোন মান সেটা উল্লেখ করা হয়নি। যাই হোক, এটার দুটো পার্ট কিন্তু করতে হবে, শিক্ষিত অশিক্ষিত। এবং এই ক্ষেত্রে প্রত্যেকের কিন্তু শিক্ষাগত মান দিতে হবে, হাইস্ট যে সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা দিতে হবে। যেমন পরিবারের প্রধান, তিনি শিক্ষিত না অশিক্ষিত, ঠিক দিতে হবে।
আর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। পরিবারের সকলের সেই ডেটাটা, তথ্যটা কিন্তু এখানে দিতে হবে। 7 নম্বর পেজে যে তথ্যগুলো চাওয়া হয়েছে, সিরিয়াল নাম্বারে 5-এ বলা হয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক কিনা। যদি এক্ষেত্রে কোনো মেম্বার হয়ে থাকেন এই সকল ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ বলতে হবে, নাহলে না। যদি হ্যাঁ বলেন তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়ক নথি জমা দিতে হবে। আর যিনি এই পদে আছেন এখনও, তার সদস্য নাম্বার দিতে হবে। নেক্সট 6 নম্বরে বলছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। এক্ষেত্রে হ্যাঁ বা না, যদি পেনশন তিনি সরকারি গভর্নমেন্ট যদি এমপ্লয়ি আগে ছিলেন, এখন পেনশনার হয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ দিতে হবে। আর নাহলে না। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সংখ্যা দিতে হবে এবং পেনশন স্লিপ এক্ষেত্রে কিন্তু এনক্লোজ করতে হবে, এটা বলা হয়েছে। কোনো সংস্থা, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত রয়েছেন। সেক্ষেত্রে যদি জিএসটি তিনি দেন, জিএসটি এর নাম্বার দিতে হবে, যদি না হয় না লিখতে হবে। পরিবারের মোট বার্ষিক আয়, এটা টাকায় লিখতে হবে কত টাকা। অন্যান্য পরিচয় নথি বলেছে 1 নম্বরে যে সিএ আবেদনের বর্তমান অবস্থা কেমন আছে, এটা পরিবারের সকল সদস্যের জন্য দিতে হবে হেড অফ ফ্যামিলি সহকারে। এবং এক্ষেত্রে 3টি আইটেম জানার চেষ্টা হচ্ছে, জানতে চাওয়া হয়েছে। সেটা হচ্ছে 1 নম্বর প্রযোজ্য নয়, মানে সিএ আবেদনের বর্তমান অবস্থা এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। নেক্সট হচ্ছে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নাম্বার। ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বার। এটা কিন্তু পরিবারের সকল সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য, অবশ্যই প্রাপ্তবয়স্ক। 8 নম্বর পেজে জানতে চাওয়া হয়েছে যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি ইত্যাদি, এই ক্ষেত্রে এর আইডি নম্বরটা দিতে হবে, আইডি সংখ্যা। এক্ষেত্রে পরিবারের প্রধান বা অন্যান্য যারা রয়েছে, যদি এক্ষেত্রে প্রযোজ্য হয়, তাদের যদি থাকে, এবং কোন তারিখে ইস্যু করা হয়েছে এই ক্রেডিট কার্ডগুলো, সেগুলো বলতে হবে। না থাকলে এক্ষেত্রে কিন্তু কিছু বলার নেই। নেক্সট রয়েছে 3 নম্বর পয়েন্টে যে যদি এসআইআরে 2026-এর যে এসআইআর হয়েছে, এটা যদি নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। এবং এক্ষেত্রে পরিবারের প্রধান থেকে শুরু করে বাকি যে সদস্য আছে তাদের বিষয়েও কিন্তু জানাতে হবে। এবং এক্ষেত্রে 3টি বিষয় জানতে চাওয়া হচ্ছে, প্রযোজ্য নয়, না, আর যদি হ্যাঁ হয়ে থাকে, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ। 9 নম্বর পেজে যে তথ্যগুলো জানতে চাওয়া হয়েছে, সেক্ষেত্রে হেডলাইন করা হয়েছে যে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এবং এই ক্ষেত্রে বলা হয়েছে যে বিস্তারিতভাবে জানাতে, যেমন ওপেন স্কুলিং হচ্ছে কিনা বাচ্চার, বা হোম স্কুলিং হচ্ছে কিনা। এবং যেটা জানাতে হবে এই ক্ষেত্রে শিশু সদস্য সংখ্যা, যতগুলো শিশু আছে তাদের শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, মানে সরকারি না স্পন্সর বিদ্যালয়, না সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পড়ে শিশুটি, বেসরকারি বিদ্যালয় না স্বীকৃত মাদ্রাসাতে পড়ে, অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য, এইভাবে শিশুদের সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। 10 নম্বর পেজে যে তথ্যগুলো জানতে চাওয়া হয়েছে, 2টি তথ্য জানতে চাওয়া হয়েছে। প্রথমত হচ্ছে যে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এক্ষেত্রে যদি টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে তাহলে হ্যাঁতে টিক দিতে হবে, আর টিকাকরণ যদি করা যায়নি তাহলে তার নিচের অংশে টিক দিতে হবে বাড়ির প্রত্যেকটি শিশু। এবং এক্ষেত্রে যদি হ্যাঁ হয় যে টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, তাহলে টিকাকরণ কার্ড, আইডি এগুলো উল্লেখ করতে হবে। আর যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ এবং টিকা না নেওয়ার কারণ এটা কিন্তু জানাতে হবে। নেক্সট যে 6 নম্বর সিরিয়ালে যেটা সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, এই ব্যাপারে বলা হয়েছে পরিষ্কার করে যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি মাধ্যমে পাচ্ছেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হচ্ছে। যদি প্রত্যেকের আলাদা করে জানতে চাওয়া হচ্ছে, পরিবারের প্রধান যিনি, যদি তিনি পেয়ে থাকেন হ্যাঁ বা না টিক দিতে হবে যথাযথ স্থানে। আর প্রকল্পের নাম লিখতে হবে যে কোন প্রকল্পে যদি তিনি পেয়ে থাকেন, এবং আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে
প্রত্যাহার করতে চাইছেন, এটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে। 11 নম্বর পেজে আগের আইটেমটি রয়েছে। পরিবারের সকল সদস্যের জন্য আলাদা আলাদাভাবে এই ক্ষেত্রে শ্রেণীভুক্ত করা হয়েছে। ফলে সেইভাবে যদি অন্য কোনো সদস্য এর সঙ্গে যুক্ত হন, তাহলে সেইটার ক্ষেত্রে হ্যাঁ বা না টিক দিতে হবে। 12 নম্বর পেজে এই ক্ষেত্রে ঘোষণা ও সম্মতি চাওয়া হয়েছে, যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী ঠিক আছে। এটাই হচ্ছে টোটাল যে তথ্যগুলো জানতে চাওয়া হয়েছে সেই বিষয়। আর 13 নম্বর ফর্মে তার নিচে যে অফিসার সেটা দেখবে তিনি এটা সত্যি বলে মানছেন কিনা এবং তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি অন্নপূর্ণা যোজনায় আসবেন কিনা এটা স্থির করা হবে। এইভাবেই কিন্তু এই 13 পাতার ফর্মটি সাজানো হয়েছে। এবং এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে, এবং আমি দেখেছি জায়গায় মানে যেগুলো আপনাদের বললাম, সেক্ষেত্রে কিন্তু আগে আপনারা আমার ভিডিওটি পুরোটা শুনে নিন। তাহলে যদি এক্ষেত্রে ওই পরিবারের কোনো নির্দিষ্ট পরিবারের কোনো অতিরিক্ত তথ্য জানাতে হয়, সেই ডেটাগুলো হাতের সামনে নিয়ে বসুন, তাহলেই ফিল আপ করে যাবে। ফিল আপটা করা কিন্তু খুব কঠিন নয়, সেটাই তো বোঝা গেল। যাই হোক, আমার রাউত স্পিচ এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন আমাকে উৎসাহ দেওয়ার জন্য, এই অনুরোধ রাখবো। আর দু একদিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।